1996 সালের 6 সেপ্টেম্বর বিকেল 5টা, দিনটা শুক্রবার, ছুটির দিন। হঠাৎ করে বাংলাদেশ টেলিভিশন বিটিভির স্ক্রিনে একটা সংবাদ আসলো, সালমান শাহ আর বেঁচে নেই। খবরটা শোনা মাত্র পুরো বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। সালমান শাহ মারা গেছে, সে আর বেঁচে নেই। এই খবর শুনে সামলাতে না পেরে একই দিনে 14 জন মেয়ে সুইসাইড করে। এবং সালমান শাহর মা নীলা চৌধুরীর ভাষ্যমতে এর পরবর্তী কিছু সময়ের মধ্যে প্রায় 40 জনের কাছাকাছি মেয়ে সুইসাইড করে। কয়েক হাজার মেয়ে এমন একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে চলে যায় যে তাদেরকে ডাক্তার দেখাতে হয়। কিন্তু কে এই সালমান শাহ? একটা সিনেমার নায়ককে নিয়ে মানুষের মধ্যে এতটা অবসেশন কি করে আসে? কিন্তু তার সির্ফ 4 বছরের ক্যারিয়ার, মাত্র 25 বছর বয়সে ছেলেটা মারা যায়। কিন্তু তার মৃত্যু 30 বছর পরে এসেও মানুষের মধ্যে এতটা পরিমাণে উন্মাদনা কি করে হয়? উত্তরটা সিম্পল, সালমান শাহ ইজ ডিফারেন্ট। আচ্ছা, 90 দশকের কোনো একটা বাংলাদেশের সিনেমার নায়ককে কল্পনা করুন তো। আপনার মাথায় এখন কেমন ছবি আসছে? যে সে আঞ্চলিক টানা কথা বলবে, ওল্ড ফ্যাশন সেন্স অতটা ভালো না, অকারণে চিল্লে চিল্লে ডায়লগ বলে, তাই তো? অর্থাৎ এই যুগের সাথে কোনো রকমে খাপ খায় না, তাই তো? আর এইবার একবার সালমান শাহ থেকে একবার তাকান তো। ছেলেটা যে শুধু সুন্দর তা না, তার ড্রেসিং সেন্স, ডায়লগ ডেলিভারি সব কিছু বাকিদের চেয়ে আলাদা। এক কথায় 90 দশকের স্টাইলিশ আইকন সে। সেই 1993 সাল, 94 সাল, 95 সালে সে যে ধরনের জামা কাপড় পরত বা যে ধরনের ফ্যাশন ফলো করত, সে তাহার যুগের থেকে প্রায় কয়েক দশক এগিয়েছিল। এবং সালমান শাহর মতো ফিজিক্যাল ফিটনেস এবং স্টাইলে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো নায়ক তার ধারে কাছে অবধি নেই। সালমান শাহের মুখের এক্সপ্রেশন এক কথায় অনবদ্য। আর রোমান্টিক ডায়লগ ডেলিভারিতে তার লেভেলে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো নায়ক পৌঁছাতে পারেনি। এবং তার সিনেমার এক একটা গান, উফ, ও সাথী রে, ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তার সিনেমার সংখ্যা 26টি, কিন্তু এর মধ্যে একটা সিনেমাও ফ্লপ হয়নি। জাস্ট ভাবা যায়, সব সিনেমা ব্লকবাস্টার, অল টাইম হিট। সেই রাতে সালমান শাহকে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছিল। সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি তার স্ত্রী সামিরা হকের মতে তার স্বামী নাকি আত্মহত্যা করেছে। কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে? ইট ইজ সুসাইড। এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো? ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। 1990 সালের 12 জুলাই চট্টগ্রামের একটা ফ্যাশন শোতে পারফর্ম করতে যায় সালমান শাহ। এবং সেখানে একজন বড় পার্লার ব্যবসায়ীর মেয়ে ফ্যাশন ডিজাইনার সামিরাকে সে প্রথমবার দেখতে পায়। এবং সামিরা ছিল অসম্ভব সুন্দরী। তাকে দেখে সে এক নজরে প্রেমে পড়ে যায় এবং সামিরার জন্য সে প্রেমে পাগল হয়ে যায় এবং সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। এবার সামিরা প্রথম দিকে রাজি হচ্ছিল না, কিন্তু সালমান শাহ তো নাছড় বান্ধা, জেদ ধরে বসে থাকে যে সে সামিরাকেই বিয়ে করবে। এবং সালমান শাহ না তখন কয়েকটা মাত্র নাটকে এবং কয়েকটা বিজ্ঞাপন জাস্ট অ্যাক্টিং করেছে, সে তখন সিনেমার নায়ক হয়নি। তো সামিরার ফ্যামিলিও তাকে মেনে নিচ্ছে না, তারা কেন এরকম একটা ছেলেকে বিয়ে দেবে। এবং সালমান শাহ সামিরার প্রতি এতটা পরিমাণে অবসেসড হয়ে যায় যে তাকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতে থাকে। এবং একটা সময় পরে গিয়ে সামিরা কিন্তু সালমানের প্রেমে সাড়া দেয় এবং তার জীবনে এই পিশাচিনীর আগমন ঘটে। কিন্তু সালমান শাহর মা এবং সালমান শাহর ফ্যামিলি কিন্তু তখনও তারা রাজি হচ্ছিল যে সালমান সামিরাকে বিয়ে করুক, তারা এটা চাইছিল না। কিন্তু নিজের দুটো পরিবারের অমতে গিয়ে সালমান শাহ 1992 সালে সামিরাকে বিয়ে করে নেয়। এবং বিয়ের পর তারা 2 স্বামী স্ত্রী ঢাকার ইস্কটন রোডের ইস্কটন প্লাজা নামক একটা বিলাসবহুল ফ্ল্যাটে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এবং এই সময়টাতে সালমান শাহর কয়েকটা ছোট বড় নাটকে অ্যাক্টিং করে দিন কাটছিল। এরপর 1993 সালে পরিচালক সোহানুর রহমান সোহান তিনি তার সিনেমা কিয়ামত থেকে কিয়ামতের জন্য একটা নতুন মুখ খুঁজছিলেন এবং সিনেমার নায়ক হিসেবে তিনি মৌসুমীকে ডিসাইড করেন এবং মৌসুমী প্রথমবার
সালমান শাহর কথা তাকে বলে। যদি আমাকে দর্শক চায়, দর্শক যদি আমাকে ভালোবাসে, আমি যদি দর্শকের ভালোবাসা পাই, তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না তখন যেন দর্শক আমাকে মনে রাখে, মানুষ যেন আমাকে মনে রাখে, তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি, এরকম কিছু করার চেষ্টা করব। এবং পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহর প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায় এবং সিনেমাটা মুক্তি পাওয়া মাত্রই পুরো দেশ জুড়ে সুপার হিট হয়ে যায় এবং অল টাইম ব্লকবাস্টারের খেতাব পায়। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। সালমান শাহর ক্যারিয়ারে টোটাল 26টা সিনেমার মধ্যে 14টা সিনেমায় কিন্তু শাবনূরের সাথে, এবং 90 দশকে শাবনূর সালমান জুটি মানেই সিনেমা সুপারহিট। এবং সালমান শাহ শাবনূরের যে অন স্ক্রিন রোমান্স এতটা প্রাণবন্ত মনে হতো যে দর্শক ভাবতো ভাই তাদের মধ্যে কিছু একটা তো চলছে। আর এরা তো বাংলাদেশ ভাই, গুজব ছড়াতে কতক্ষণ, এবং বাংলাদেশের মিডিয়াগুলো এরকম গরম গরম খবর প্রকাশ করতে থাকে ফাও ফাও, যে সালমান শাহ শাবনূরের মধ্যে পরকীয়ার সম্পর্ক আছে, সালমান শাহ শাবনূরের সাথে সম্পর্ক আছে। এই সব জিনিসগুলোতে কিন্তু সামিরা কিন্তু প্রচুর বিরক্ত হতে থাকে এবং জ্বলে পুড়ে উঠতে থাকে, এবং তাদের দুজনের মধ্যে কিন্তু সালমান সামিরার মধ্যে এই সময় প্রচুর ঝামেলা হতে শুরু করে। সালমান শাহর লাইফে এই সময় এন্ট্রি হয় ডনের। এইবারে ডন ছিল সালমান শাহর খুব ভালো একটা বন্ধু। এবারে ডন কিন্তু আপনি ভালো অ্যাক্টিং করতে পারে না ভাই, খল চরিত্রে অ্যাক্টিং করতো ও, কিন্তু ওর অ্যাক্টিং খুব বাজে, ঠিক আছে, ওকে কেউ সিনেমাতে নিতে চাইতো না। তো ও একদম সালমান শাহর মায়ের ভাষ্য মতে যে ডন মোটামুটি সালমান শাহ থেকে হাত পা অব্দি টিপে দিত, হাতে পায়ে গিয়ে পড়তো যে ভাই আমাকে একটা চরিত্র দে, আমাকে একটা চরিত্র দে। এবং সালমান শাহ ডনকে খুব স্নেহ করতো। তো সালমান শাহ যেহেতু ডনের বন্ধু ছিল, সালমান শাহ ডনকে ভালোবাসতো বলে বিভিন্ন সিনেমাতে, তার নিজের সিনেমাগুলোতে সে ডনকে নিত। এবং এই সময় সালমান শাহর বাড়িতে কিন্তু ডনের নিয়মিত একটা আসা যাওয়া ছিল, এবং যেহেতু ডন সর্বক্ষণ সালমান শাহ ছায়া সঙ্গী ছিল, তো সামিরা এবার ডনকে প্রস্তাব দেয় যে সে সালমান আর শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক চলছে কিনা, তাদের মধ্যে এইসব খবর সে যেন সামিরাকে দেয়। আর ডন এখানে শয়তানি করে বাট্টি বাট্টি কথা বলতো অনেক, যে সালমান শাহ শাবনূরের মধ্যে এই চলছে, এইভাবে কথা বলছে, এই কাজ করছে, এখানে ঘুরতে যাচ্ছে, অনেক বাট্টি বাট্টি করে চুগলখুড়ি করতো, যেরকমটা হয় আর কি। এইবারে সালমান শাহ এবং সামিরার সংসারে যখন প্রত্যেকটা দিন অশান্তি চলছে এইভাবে, তখন তাদের জীবনে নতুন করে আর একটা মানুষের এন্ট্রি হয়, আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু কে এই আজিজ মোহাম্মদ ভাই? তাকে তুমি বলতে পারো বাংলাদেশের দাউদ ইব্রাহিম। আজিজ মোহাম্মদ ভাইয়ের ছিল কোটি টাকার অবৈধ ব্যবসা, এবং সে সিনেমার প্রযোজনাও করত। তখন অনেক নায়িকাকে সে নিজের সিনেমাতে লঞ্চ করত, এবং হোটেল রিসর্টের অবৈধ ব্যবসা করে করে সে কোটি কোটি টাকার কালো পাহাড় জমা করেছিল। এইবারে সালমান শাহর জীবনে আজিজ মোহাম্মদ ভাই কীভাবে এলো, সেটা হচ্ছে সালমান শাহর শাশুড়ি মানে সামিরার মা লতিফা হকের সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের কিন্তু একটা অবৈধ সম্পর্ক ছিল। তো এরকমই একদিন আজিজ মোহাম্মদ ভাই বড় একটা পার্টির আয়োজন করে, এবং সেখানে সে সালমান শাহ এবং সামিরাকেও ইনভাইট করে। এইবারে দেখো, সালমান শাহ যেহেতু সেই সময় বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, আর আজিজ মোহাম্মদ ভাই ছিল চলচ্চিত্র প্রযোজক, অর্থাৎ সে তার কালো টাকা সিনেমাতে ঢালতো, ঠিক আছে। এইবারে পার্টির এক পর্যায়ে সালমান শাহের সাথে তার অনেকগুলো কথাবার্তা হয়, কিন্তু সালমান শাহ পুরো পার্টি জুড়ে বেশ আনকমফোর্টেবল ফিল করছিল, এবং আজিজ মোহাম্মদ ভাই এই সময় বেশ নাস্তা থাকে, যেমন টিপিক্যাল ডন টাইপের লোক হয়, মেয়েদের সাথে অশ্লীল কাণ্ড করে বেড়াচ্ছিল। এক পর্যায়ে সে সামিরার সাথেও কিছুটা অশ্লীলতা দেখাতে যায়, ঠিক আছে, সামিরার কাছেও একটু বেশি ঘনিষ্ঠ হতে যায়, এবং সালমান শাহ এবার ধৈর্যের বাদ ভেঙে যায়, গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নাকি একটা চড় মারে। আর এইবার আজিজ মোহাম্মদ ভাই রেগে গিয়ে তাকে বলে সে তোকে আমি দেখে নেব। এবং এই জিনিসটা সামিরাও খেয়াল করে, যেহেতু তার মা লতিফা হকের সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা অবৈধ সম্পর্ক ছিল, তো সেই সূত্রে মারফত এরা কিন্তু সবাই জানতে পারে যে সালমান শাহ এবং সামিরার সংসারে যে প্রতিনিয়ত অশান্তি হচ্ছে, এইটা কিন্তু তাদের মধ্যে বেশ একটা জানাজানি হয়ে যায়। তো সালমান শাহর জীবনে না এইভাবে একের পর এক নানান সমস্যা চলতে থাকে। তো এইবারে চলুন যাওয়া যাক সালমান শাহর মৃত্যুর দিনটাতে। 5ই সেপ্টেম্বর বিকেলবেলা এফসিডিতে প্রেম পিয়াসী নামক একটা মুভির কিন্তু ডাবিং চলছিল, এবং শাবনূর সেখানে বসে ডাবিং করছিল তার পার্টটুকু, এবং সালমান শাহ যথারীতি সেখানে ছিল। এবং ডাবিং চলাকালীন একটা সময় সামিরা সেইখানে আসে সালমান শাহকে দেখতে। আর এইবারে ডাবিং চলাকালীন পুরো একটা সময় না শাবনূর বারবার সালমান শাহর সাথে খুনসুটি করছিল, আর সামিরা কিন্তু এই জিনিসটা একদম ভালো চোখে দেখছে না। সামিরা কিন্তু রেগের তেলে বেগুনে জ্বলছিল এক কথায়। এইবারে তুমি শাবনূরকে চেনো তো,
একটু বদমাশ টাইপের, ইয়ার কি মারে সবার সাথে। তো ও যখন দেখে সামনে রেগে যাচ্ছে, টেলিভিশনে জ্বলছে, ও তখন একটু আরও করছিল, আরও খুনসুটি করছিল। কিন্তু ও কি আর তখন জানতো যে এই একটা জিনিস ওর প্রাণ কেড়ে নেবে, এবং পরবর্তীতে এই ডাইনি মহিলা কী প্ল্যান করেছে সেটা কি আর শাবনূর জানতো? তো সামিরা একটা সময় সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়, ঠিক আছে। এবং সালমান শাহ বুঝতে পারে না বিষয়টা একটু বড় পর্যায়ে চলে যাচ্ছে। সালমান শাহ দ্রুত বের হয়ে আসে এবং সামিরার হাত ধরে তাকে বোঝাতে থাকে। তাদের মধ্যে তখন প্রচুর ঝামেলা তো শুরু করে। এইবারে এফসিডির বাইরে এসে যখন সালমান শাহ এবং সামিরার ঝগড়া হচ্ছে, সেই সময় কথা কাটাকাটি চলছে, তো সেই সময় বাদল খন্দকার সেখানে আসে। এখন কে এই বাদল খন্দকার? বাদল খন্দকার তখন সালমান শাহের সাথে তার একটা ডিল ছিল, সে একজন প্রডিউসার। সে তখন সালমান শাহের সাথে 2-3টে মুভি সাইন করাতে অনেক কাজ। সালমান শাহ তার কাছে কিছু টাকা ধারও চেয়েছিল, ঠিক আছে। তো অনেক কাজ, সে এসে সালমান শাহের সাথে দেখা করে। সালমান শাহ হাসি মুখে বলে, হ্যাঁ চলো আমার বাড়ি চলো, মুভিগুলো সাইন করতে হবে। এবং সে তখন বাদল খন্দকারকে নিয়ে গাড়িতে ওঠে, এবং সামিরাও তো সেই গাড়িতে ছিল। সামিরা তখন গাড়িতে ওঠে। এবারে বাদল খন্দকার তার কথা মতে যে পুরোটা সময় কিন্তু সামিরা একদম সেই মুখ চুন করেছিল, একটা কথা বলছিল না। বাদল খন্দকার বুঝতে পারে দুই স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। যাক, তো সালমান শাহ বাড়িতে আসে, এবং সালমান শাহ বাড়িতে আসার পর বাদল খন্দকারের সাথে 3টে মুভি সাইন করে এবং 12 লক্ষ টাকা নেয়। এবং আরেকটা কথা বলে যে আমাকে আর 1.5 লাখ টাকা ধার দাও, আমি আবার পরে দিয়ে দেবো। তো 1.5 লাখ টাকা আবার ধারও নেয়। নেওয়ার পরে বাদল খন্দকারকে সে বলে, এক কাজ করো, পপির সাথে আমার নেক্সট একটা সিনেমা আছে, তো ওকে কালকে মানে শুক্রবার 6 সেপ্টেম্বর জুম্মার নামাজের পরে ওকে আমার সাথে দেখা করতে বলো, ঠিক আছে। ওর সাথে আমার কথা হবে, সিনেমার বিষয়গুলো নিয়ে ওর সাথে একটু কথা বলতে হবে, তুমি একটা মিটিং ফিক্স করে রাখো, ঠিক আছে। তুমি একটা জিনিস দেখো, একটা মানুষ যদি সে ডিসাইড করেই না যে আজ রাত্রে আমি আত্মহত্যা করবো, তা সে কেন তার পরের দিন শুক্রবার একটা মিটিং ফিক্স করতে যাবে? মানে বুঝলে না? এইবারে শুক্রবার 6 সেপ্টেম্বর সকাল 8টার দিকে সালমান শাহর বাবা তার ইস্কাটন রোডের ফ্ল্যাটে আসে, এবং তিনি আসার পরে দেখেন যে সামিরা দরজা খুলছে। তার বাবা গিয়ে বলে যে সালমান শাহকে ডাকো, ওর সাথে আমার কথা আছে, কটা ট্যাক্সের চেকে ওকে সই করতে হবে। তো সামিরা তখন বলে সালমান শাহ এখন ঘুমাচ্ছে, ও এখন উঠবে না, ওর খুব টায়ার্ড, ও কষ্ট হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, পরে উঠবে, ওকে এখন ডাকা যাবে না। তো সালমান শাহর বাবা কিছুক্ষণ বসার পরে তিনি চলে আসেন। এর কিছুক্ষণ পর সালমান শাহর মা নীলা চৌধুরীর কাছে একটা কল আসে, সে যেন দ্রুত ইস্কাটন রোডের ফ্ল্যাটে চলে আসে। এবং যখন তিনি দ্রুত যান, সেখানে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন এবং তিনি শিউরে ওঠেন। তিনি গিয়ে দেখেন তার ছেলে সালমান শাহ বিছানায় শুয়ে আছে, যেদিকে মাথা দেয় সেদিকে তার পা, এবং সামিরার কোলে তার মাথা। এবং ফ্ল্যাটের পাশে পার্লারের কয়েকজন কর্মচারী মিলে সালমান শাহর হাতে পায়ে টেল ডলছে, এবং তিনি প্রথমে মনে করেন যে সালমান শাহ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে নাকি। কিন্তু এরপর তিনি বুঝতে পারেন যে ছেলের অবস্থা আরও খারাপ। তিনি তখন সালমান শাহকে দ্রুত তুলে পাশেরই একটা হোলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে যান, এবং সেখানে ডাক্তার যখন সালমান শাহর পালস চেক করে, বলে এই তো অনেক আগে মারা গেছে। মায়ের যেন কিছুতে বিশ্বাস হচ্ছে না, আমার ছেলে এইভাবে মারা যেতে পারে। মা যেন কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, আমার ছেলে মারা গেছে। সালমান শাহর মায়ের মন না, ছেলে এইভাবে মরতে পারে, আমার ছেলে মরতে পারে না, 25 বছর বয়সে ছেলে এইভাবে কী করে মরবে। তার মা তাদের কথা বিশ্বাস করে না। দ্রুত সালমান শাহকে নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজে চলে আসেন, এবং সেখানেও ডাক্তাররা দেখে বলেন যে না, সালমান শাহ তো অনেক আগে মারা গেছে, সে তো আর বেঁচে নেই। সালমান শাহর মা সেখানে দুকড়ে দুকড়ে কাঁদতে থাকে, এবং তার যেন কিছুতেই বিশ্বাস হয় না তার ছেলে কীভাবে মরল। সামিরা এবার বলতে থাকে যে সালমান শাহ আত্মহত্যা করেছে, সে নাকি পাখাতে ঝুলছিল, এবং সে তাকে পাখা থেকে দড়ি কেটে নামিয়েছে, এবং সালমান শাহ আত্মহত্যা করেছে। কিন্তু সালমান শাহর মা কিছুতেই এই কথাটা বিশ্বাস করতে চাইছিল না। সে বলছে আমার ছেলে কোনোদিন আত্মহত্যা করতে পারে না, কোনো দিন পারে না, আমার ছেলেকে মারা হয়েছে, এবং সামিরাই কোনোভাবে আমার ছেলেকে মেরেছে। সামিরা এইখানে আবার সালমান শাহর মায়ের ঘাড়ে দোষটা পেয়ে দেয়। সে বলতে থাকে সালমান শাহর মা পলিটিক্স করতো, রাজনীতি করতো, এইসব জিনিস নিয়ে সালমান শাহর মায়ের সাথে সালমান শাহর অনেকদিন কথা হতো না, অশান্তি হতো, সবসময় মা ছেলের অশান্তি হতো, দাম্পত্য জীবনে কলহ, এইসব টেনশন থেকে সালমান শাহ আত্মহত্যা করেছে। কিন্তু সালমান শাহর মা বারবার বলতে থাকে আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সালমান শাহর শরীরে কোথাও কিন্তু আত্মহত্যা করার, গলায় দড়ি দেওয়ার কোনো কিন্তু সংকেত ছিল না। এই ছবিটা দেখুন, যারা গলায় দড়ি দেয় তাদের কিন্তু গলাতে এরকম একটা কালো দাগ পড়ে যায়। সালমান শাহর গলায় এরকম কোনো দাগ ছিল না। এমনকি যে দড়ি দিয়ে সে পাখায় ঝুলেছিল, তুমি একটা জিনিস ভাবো, সেই দড়ি একদম পুরো তরতাজা, একদম পুরো আস্ত। সামিরা বলছে নাকি সে দড়ি কেটে তাকে পাখা থেকে নামিয়েছে, তাহলে দড়ি এতটা আস্ত থাকে কি করে? দড়িটা মানুষের শরীরের ভারে কিছুটা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সেই দড়ি পুরো আস্ত। আর একটা জিনিস, এবং সালমান শাহর শরীরে অদ্ভুত আঘাতের চিহ্ন ছিল, এবং সেটা দেখে মনে হচ্ছিল যে তার সাথে ধস্তাধস্তি হয়েছে, তার ওপরে অত্যাচার করা হয়েছে, তার ওপরে জোড়াজোড়ি করা হয়েছে। সে কখনো নিজে গিয়ে আত্মহত্যা করেনি।
কিন্তু পোস্টমর্টম করার পরে রিপোর্টে বলা হয় যে না, সালমান শাহ আত্মহত্যাই করেছে, এবং থানা থেকেও সালমান শাহর বাবার কাছ থেকে জোর করে অপমৃত্যুতে একটা সাইন করে নেওয়া হয়। কিন্তু সালমান শাহর মা কিছুতেই মানতে নারাজ যে আমার ছেলে আত্মহত্যা করেছে। এরপরে প্রায় 30 বছর ধরে বারবার সালমান শাহ হত্যা মামলার ফাইল, সালমান শাহর কেস বারবার খুলেছে, কিন্তু বারবার তদন্ত রিপোর্টে এটাই বলা হয়েছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। কিন্তু তার মা, একজন মা নিজের ছেলের জন্য 30 বছর ধরে লড়াই করছে যে না, আমার ছেলেকে মারা হয়েছে, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। এবং ফাইনালি 2025 সালের অক্টোবর মাসে ঢাকার একটি আদালত এইটা নির্দেশ দেয় যে হ্যাঁ, সালমান শাহর মামলাটিকে আত্মহত্যা নয়, অপমৃত্যু নয়, একটি হত্যা মামলা হিসেবে আবার পুনরায় তদন্ত করা হোক। আমার জানা নাই, সারা দুনিয়ার মানুষ আমার সঙ্গে ছিল, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি আজকে কাঁদতে পারছি, আমি বুঝতে পারছি আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই, আমি তাদের বিচার করব। এইবারে সালমান শাহ হত্যা মামলার যখন তদন্ত চলছে, তখন ইন্টারনেটে একটা অদ্ভুত শকিং ভিডিও ভাইরাল হয়। সালমান শাহ হত্যা মামলা যে 11 নম্বর আসামি রিজভী আহমেদ, সে তার বয়ানে এটা স্বীকার করে যে সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে মার্ডার করা হয়েছে এবং সেও এর সাথে জড়িত আছে, এবং তাকে কিভাবে মারা হয়, কিরকম প্ল্যানিং করা হয়, সে সবটা ক্যামেরার সামনে বলে দেয়। সামিরা আজিজ মোহাম্মদ ভাইকে বলে যে সালমান শাহকে মারতে হবে, এবং আজিজ মোহাম্মদ ভাই এইবার সামিরার মা লতিফা হক এবং ডনকে, তা সহ আরও কয়েকজনকে একটা বারে ডাকে, এবং সেখানে সামিরার মা লতিফা হকের সাথে 12 লক্ষ টাকায় ডিল করা হয় যে তারা সালমান শাহকে কীভাবে মারবে, কিভাবে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবে, এমনকি মৃত্যুর পরেও কোনো তদন্ত হলে রিপোর্টে যেন বারবার আত্মহত্যা লেখা হয়, এবং পুরো বিষয়টা আজিজ ভাই একাই সামলে নেবে। এবং সেই বারে বসে 12 লক্ষ টাকার পুরোপুরি ডিল করার পরে তারা একটা টিম তৈরি করে, সেখানে ডন, ডেভিড, জাভেদ, ফারুক এরা সবাইকে দায়িত্ব দেওয়া হয় যে তারা গিয়ে সালমান শাহকে মারবে। এবং এরপর 1996 সালের 5ই সেপ্টেম্বর সেই রাত্রে সালমান শাহকে মারার জন্য ডন, ডেভিড, জাভেদ, ফারুক এরা সবাই মিলে সালমান শাহর ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে যায়, এবং ফ্ল্যাটে যেহেতু সামিরা আগে থেকে ছিল, এবং সামিরা ভেতর থেকে দরজা খুলে দেয়। দরজা খুলে তারা দেখতে পায় যে সালমান শাহ সেখানে শুয়ে আছে, এবং তারা সবাই মিলে সালমান শাহর উপরে ঝাঁপিয়ে পড়ে। সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধু ডন, সে গিয়ে সালমান শাহর বুকের উপরে উঠে বসে। ডেভিড এবং জাভেদ মিলে সালমান শাহর দুটো হাত চেপে ধরে, এবং ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সালমান শাহর নাকে চেপে ধরতে যায়, এবং সামিরাকে একটা ইঞ্জেকশন দেয়, দিয়ে বলে সামিরা তার মা লতিফা যেন ইঞ্জেকশনটা সালমান শাহর ঘাড়ে পুশ করে। কিন্তু এই সময় রিজভী আহমেদের বক্তব্য মতে সালমান শাহ প্রচুর শক্তি দিচ্ছিল, তারা এতজন মিলে সালমান শাহর হাত পা চেপে ধরেও তারা সালমান শাহকে কিছুতেই কাবু করতে পারছিল না। সামিরা এবং সামিরার মা জোর করে সালমান শাহর ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়, এবং কিছুক্ষণ পর সালমান অজ্ঞান হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সালমান শাহর গলায় দড়ি বাঁধার পরে তারা তাকে ফ্যানে ঝুলিয়ে দেয়, এবং আজিজ মোহাম্মদ ভাই এই পুরো জিনিসটার দায়িত্ব নিয়ে বলে কালকে সব কিছু আমার কন্ট্রোলে থাকবে, সুতরাং এইটা জাস্ট আত্মহত্যা বলে চালানো যাবে, খুনের মামলা কোনো মতেই হবে না, এবং এর পরের পুরো ম্যাটারটা আজিজ মোহাম্মদ ভাই সামলে নেয়। এটা ছিল রিজভির বক্তব্য। জাস্ট ভাবুন একবার কতটা কষ্ট দিয়ে নৃশংসভাবে তাকে মারা হয়েছে। ওই নায়ক যার একটা ছোঁয়া পাওয়ার জন্য, যাকে একবার দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল ছিল, তাকে এই রকম নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। এবং সালমান শাহ বেঁচে থাকলে না, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কোনো দিন এরকম দুর্দশা হতো না, এবং সে ঢালিউডকে কোথা থেকে কোথায় নিয়ে যেত, কারণ সালমান শাহ সবসময় সময়ের অনেক আগে ভাবত। কিন্তু নিয়তি মাত্র 25 বছর বয়সে এই মহাতারকাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আরে ভাই, তার তখন পুরোপুরি 25 বছর বয়স হয়েও নি রে ভাই, তখনও 25 বছর হতে 2 সপ্তাহ বাকি ছিল, 24 বছর বয়স। মানে বুঝতে পারছি এত কম বয়সে মানুষটা মারা গেল। সে যদি আর 10, 20, 30 বছর বেঁচে থাকতো না, তাহলে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় চলে যেত। আজকে 30 বছর হয়ে গেছে, সে মারা গেছে 30 বছর আজকে হয়ে গেছে। সেই 1996, এখন 2026 আবার শেষ হতে যায়, 30 বছর হয়ে গেছে তার মৃত্যুবার্ষিকীর। তুমি ভাবো একটা সিঙ্গেল এরকম নায়ক আসলো না বাংলাদেশে যে সালমান শাহের স্টাইল ম্যাচ করতে পারে, যে তার লেভেলে যেতে পারে। একজনও নেই যে তার অ্যাটিটিউডকে ম্যাচ করতে পারে, একজনও নেই। আচ্ছা,
এখন যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তো ডন আপাতত জেলে, এবং সামিরা কিন্তু এখনও ধরা পড়েনি ভাই। ওকে যতক্ষণ না ধরবে এই কেস কোনোদিন সলভ হবে না। তবে এই পুরো 30 বছর একটা মায়ের লড়াইয়ের গল্প। একটা মা তার ছেলের বিচারের জন্য এতদিন লড়াই করেছে। পুরো দেশের সিস্টেম মিলে, পুরো কারাপ্ট সিস্টেম মিলে বারংবার ওই মাকে বুঝিয়েছে তোমার ছেলে আত্মহত্যা করেছে, তোমার ছেলের অপমৃত্যু হয়েছে, কিন্তু মায়ের মন মানেনি। মা বারবার 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 বঞ্চিত হওয়া সত্ত্বেও বারংবার নিজের ছেলের জন্য লড়াই করে গেছে। এবং তার মার ভাষ্য মতে, নীলা চৌধুরীর ভাষ্য মতে, সে মরার আগের দিন পর্যন্ত নিজের ছেলেকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য লড়াই করবে। যদি তুমি কোনোদিন সিলেটে গিয়ে সালমান শাহর কবরের পাশে যাও এবং সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে ও স্বপ্নের নায়ক, তুমি এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে, তো সে হয়তো উত্তরে বলবে, বাঁচে না মানুষ হাজার বছর, তবু এই প্রেম হবে অমর। বাঁচে না মানুষ হাজার